আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম লা শাতেলের নীতির কয়েকটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে প্রথমত আমরা কিভাবে উভমুখী বিক্রিয়া চিনব, দ্বিতীয়ত হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আলোচনা করবো যেটা হচ্ছে ঘনমাত্রাকে নিয়ে ব্যাখ্যা করবো। তো আমি প্রথম যে বিষয়টা ব্যাখ্যা করব সেটা হচ্ছে ঘনমাত্রা, লা শাতেলের নীতির ঘনমাত্রা। তো একটু খেয়াল করো, ঘনমাত্রা। তো আমি যদি তোমাকে বলি যে এ প্লাস বি বিক্রিয়া করে এ বি উৎপন্ন করলো, তো এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার মধ্যে তোমার ঘনমাত্রার প্রভাব লা শাতেলের নীতি অনুসারে ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করা। তো এটা হচ্ছে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার এই অংশটা হচ্ছে বিক্রিয়ক আর এই অংশটা হচ্ছে উৎপাদ। তো একটু খেয়াল করো, আমরা এই বিক্রিয়ায় যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা, আমি আবার বলতেছি বিক্রিয়কের ঘনমাত্রা, তার মানে কি? তার মানে হচ্ছে হয় এ না হয় বি অথবা দুইটাই, যে কোনো দুইটাই যদি আমি বৃদ্ধি করাই, তার মানে এই যে এটা একটা তোমার হচ্ছে একটা পাত্রের মধ্যে বিক্রিয়াটা হচ্ছে, তাই না? এই যে একটা পাত্রের মধ্যে বিক্রিয়াটা হচ্ছে, এই পাত্রের মধ্যে আমি যদি এ এবং বি দিই, মনে করো এ দিলাম আর বি দিলাম, তো এখানে কাকে বাড়াই দিচ্ছি বলতো? আমি এ কে আর বি কে বাড়াই দিচ্ছি। এখন এ এবং বি আসলে কোথায় অবস্থান করছে? বিক্রিয়কে অবস্থান করতেছে। তার মানে আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করাই, তাহলে সাম্যের অবস্থা ডানে অগ্রসর হবে। ডানে কিভাবে অগ্রসর হবে? ওই যে আমি যেই পরিমাণে বিক্রিয়ক দিয়ে দিয়েছি ওই পরিমাণ তোমার মানে সাম্যাবস্থা সৃষ্টির লক্ষ্যে তোমার আবার উৎপাদ উৎপন্ন করবে। ঠিক আছে, উৎপাদ উৎপন্ন করার জন্য সাম্যের অবস্থা কোথায় অগ্রসর হবে? ডানে অগ্রসর হবে। তার মানে কিন্তু ডানে অগ্রসর হয়ে চলে যাবে না। এইটা যখন তুমি এ এবং বি বেশি দিবা, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যখন তুমি বৃদ্ধি করাইবা, তখন তোমার সাম্যের অবস্থা ডানের দিকে যাবে। যাওয়ার পর ওইটা বেশি পরিমাণ উৎপাদ উৎপন্ন করে আবার কিন্তু সাম্যাবস্থায় ফিরে আসবে। আবার কিন্তু কি সাম্যাবস্থায় ফিরে আসবে। তার মানে আমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি এই বিক্রিয়ায় বেশি পরিমাণ এবি উৎপন্ন করানোর জন্য ঘনমাত্রার কি পরিবর্তন ঘটাইবা, তাহলে আমি কি বলবো? যে এই বিক্রিয়ায় বেশি পরিমাণ এবি পাওয়ার জন্য আমি বিক্রিয়কের ঘনমাত্রাটাকে বারবার বৃদ্ধি করাবো। ঠিক আছে, তো অর্থাৎ তোমরা কি বলা হলো বলতো, যে ঘনমাত্রা পরিবর্তনটা কিভাবে হয়? বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করালে সাম্যের অবস্থা ডানে অগ্রসর হবে। বোঝা গেল? আর যদি তুমি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করাও, তাহলে সাম্যের অবস্থা কোথায় অগ্রসর হবে? পশ্চাৎ দিকে অগ্রসর হবে। বোঝা গেল? বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করালে সাম্যের অবস্থা ডানে অগ্রসর হবে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থা বামে অগ্রসর হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা লিখবো কিভাবে, এটাকে কিভাবে একটা খাতায় আমরা উপস্থাপন করব। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমি বলতেছি কথাগুলো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো বা তোমরা একটু নোট আকারে লিখে নিও। কোনো একটি উভমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থা থাকে, তাহলে ওই সাম্যাবস্থায় লা শাতেলের নীতির অনুসারে ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করব। তো ওই বিক্রিয়াতে তোমার লা শাতেলের নীতির ঘনমাত্রার প্রভাবটা হলো, ওই বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করানোর ফলে সাম্যের অবস্থা ডানে অগ্রসর হবে। এমনভাবে ডানে অগ্রসর হবে যেন ওই যে বিক্রিয়কের যে ঘনমাত্রার পরিবর্তন ঘটাইছো, ওই ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। বোঝা গেল? ফলাফলটা কি হবে? প্রশমিত হবে। তো একটু খেয়াল করো, যে আমি আবারও বলতেছি যে এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়া যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করাই, তাহলে এটা কি হবে? সাম্যের অবস্থা ডানে অগ্রসর হবে। কিভাবে অগ্রসর হবে? ডানে এমনভাবে অগ্রসর হবে যেন আমি যেই ঘনমাত্রাটার পরিবর্তন করাইছি, এই ঘনমাত্রার পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। ঠিক আছে, তো এবার সহজ হয়ে গেল। আমরা কিভাবে এটা আনসার করব? ঘনমাত্রাটা আনসার করব। কোনো একটি উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করালে সাম্যের অবস্থা ডানে অগ্রসর হয় এবং কি বলতো বেশি পরিমাণ এবি মানে উৎপাদ উৎপন্ন করবে। এমনভাবে ডানে অগ্রসর হবে যেন ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল কি হয়? প্রশমিত হয়। ঠিক একইভাবে যদি কোনো একটি উভমুখী বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করাও, তাহলে কি হবে? উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থা কি হবে? পশ্চাৎ দিকে হবে, অর্থাৎ সাম্যের অবস্থা বামে অগ্রসর হবে। বামে অগ্রসর হয়ে কি হবে? উৎপাদ সমূহ বিক্রিয়া করে বেশি পরিমাণে বিক্রিয়ক উৎপন্ন করবে। ঠিক আছে, কিভাবে অগ্রসর হবে? মানে কিভাবে তোমার সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে আসবে?
এমনভাবে সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে আসবে যেন তোমার মানে কি বলে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন যে করাইছে ওই পরিবর্তনটা প্রশমিত হয়ে যায়। বোঝা গেল? তো আমরা চেষ্টা করব এইভাবে আনসার করার জন্য। আমি আবারও ক্লিয়ারভাবে বলতেছি যে কোনো একটি উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা বৃদ্ধি করাইলে সাম্যের অবস্থা ডানে অগ্রসর হয়, এমনভাবে অগ্রসর হয় যেন বিক্রিয়কের ঘনমাত্রার ফলাফল পরিবর্তনের ফলাফল ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। কোন একটি উভমুখী বিক্রিয়ায় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করালে সাম্যের অবস্থা বামে অগ্রসর হয়, এমনভাবে অগ্রসর হয় যেন উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আবার একটু খেয়াল করো, কোনো একটি উভমুখী বিক্রিয়ায় যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করাই তাহলে সাম্যের অবস্থা কিন্তু পশ্চাৎ দিকে আসবে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থা সামনের দিকে যাবে, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করাইলে সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে আসবে। এমনভাবে সামনের দিকে যাবে বা এমনভাবে পশ্চাৎ দিকে আসবে, এই যে আমি ঘনমাত্রা আগে ছিল একটা, এখন পরে আমি তো পরিবর্তন করালাম, এই যে এই পরিবর্তন করানোর ফলে আমাদের এই ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল যেন প্রশমিত হয়। কীভাবে প্রশমিত হবে? সাম্যের অবস্থাকে সামনের দিকে অথবা পশ্চাৎ দিকে এনে পরিবর্তনের ফলাফল প্রশমিত করবে। কখন সামনে যাবে? যখন বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করাবো তখন সাম্যের অবস্থা সামনের দিকে যাবে, যখন বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করাবো তখন সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে আসবে। একইভাবে যদি উৎপাদের ঘনমাত্রাটা আমি বৃদ্ধি করাই তাহলে সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে আসবে, উৎপাদের ঘনমাত্রা যদি হ্রাস করাই তাহলে সাম্যের অবস্থা সম্মুখ দিকে যাবে। ঠিক আছে? তো আমরা আজকে হচ্ছে এই ঘনমাত্রার প্রভাব, আশা করি তোমরা ঘনমাত্রা সম্পর্কে একটু হলেও ধারণা অর্জন করতে পারছো। তো একটু খেয়াল করো, এখন যে টপিকসটা আমি পড়াবো সেটা হচ্ছে তাপ। তাপ সাম্য অবস্থায় মানে লা-শাতেলিয়ার নীতির তাপের প্রভাব। ঠিক আছে? তো একটু খেয়াল করো, আমরা যদি একটা বিক্রিয়া নিই সেটা হচ্ছে তোমার, ধরো আমি একই বিক্রিয়া নিলাম, সেটা হচ্ছে নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন। তো বিক্রিয়া করে তোমার NH3 উৎপন্ন করলো। নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? NH3 উৎপন্ন করলো। আমি অবশ্যই সমতাকরণ একটা বিক্রিয়া নিব। তো এই যে সমতাকরণ বিক্রিয়ায় আমি যদি তাপের প্রভাব ব্যাখ্যা করতে যাই, একটু খেয়াল করো, আমি কিন্তু একই বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করছি। তো এই ঘনমাত্রা যখন প্রভাবটা ব্যাখ্যা করছি তখন কিন্তু আমি কোনো কিছু খুঁজি নাই। ঠিক আছে? আমাকে কি করতে হয়েছে তোমার সমতাকরণ করে নিতে হয়েছে। ঠিক আছে? তো আমি যে তাপের প্রভাব ব্যাখ্যা করতে যাই, আমি কিন্তু গত ক্লাসে তাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য আমাকে বিক্রিয়া আগে চিনতে হবে, এটা আসলে তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া। আমি কিন্তু গত ক্লাসে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়াটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা বুঝবো, একটা বিক্রিয়া দেখে কিভাবে বুঝবো যে এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি। যদি তোমরা ওই ক্লাসটা কেউ না করে থাকো তো দয়া করে আগের ক্লাসটা একটু দেখে তারপর এই ক্লাসটা করো। ঠিক আছে? তো দেখো, আমরা যদি এই যে এই কোশ্চেনটার দিকে তাকাই, এই প্রশ্নটার দিকে তাকাই, অর্থাৎ এই বিক্রিয়াটার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটা আসলে কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া। তো একটু খেয়াল করো যে তোমাকে যখন কোশ্চেন করবে তখন অবশ্যই একটা না একটা ক্লু দিয়ে দিবে, যেটা তোমাকে বুঝতে পারার জন্য একটা না একটা ক্লু দিয়ে দিবে। তো এখানে কোনো ধরনের ক্লু দেওয়া নাই। ঠিক আছে? আমি যদি এখানে প্লাস তাপ দিতাম তাহলে তোমরা অলরেডি বুঝে ফেলতো যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বলতো? একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর আমি যদি এখানে তোমার নাইট্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন আর এখানে হচ্ছে তাপ দিতাম তাহলে তোমরা কি বুঝতে বলো তো একটু? নাইট্রিক অক্সাইড, এখানে কি বুঝতে? এটাও কি একটা তাপ হারি বিক্রিয়া। এটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া, এটা হচ্ছে কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ আমাকে প্রথমত কি করতে হবে? তাপের প্রভাব, লা-শাতেলিয়ার নীতির তাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য অবশ্যই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া হবে নাকি তাপ হারি বিক্রিয়া হবে ওইটা আগে চিহ্নিত করতে হবে। তাছাড়া কিন্তু আমরা কখনোই পারবো না যে লা-শাতেলিয়ার নীতির তাপের প্রভাব ব্যাখ্যা করতে। একটু ভালো করে খেয়াল করো যে তাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য আমি কি করলাম? দুইটা বিক্রিয়া নিলাম। এখানে হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া। তো দেখো, আমি খুব সহজভাবে বলার চেষ্টা করব। এখানে হয়তো অনেকে একটু গোলমাল বাজায় দাও। ঠিক আছে? কিভাবে গোলমাল বাজায় দাও? যে হাই তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হবে আর তাপ হারি বিক্রিয়া কি হবে? ভুল। ঠিক আছে? মানে উল্টাপাল্টা করে ফেলো। তো আমাদের কোনো প্রয়োজন নাই উল্টাপাল্টা করার। জাস্ট আমি একটা ট্রিক্স দেবো, ওই ট্রিক্সে তোমরা অ্যাপ্লাই করবা। একটু সময় হয়তো বেশি লাগতে পারে, যেমন হয়তো বা হাইয়েস্ট তোমার
1 মিনিট লাগবে, 1 মিনিটে কিন্তু বের করে ফেলতে পারবা এবং নিখুঁতভাবে বের করতে পারবা। ঠিক আছে, তো আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছি তাপ উৎপাদী বিক্রিয়া চেনার কৌশল। এর মধ্যে 3 নাম্বার যে কৌশলটা ছিল সেটা হচ্ছে এই যে একটা পাত্র, এই যে একটা কি বলতো, এটা হচ্ছে কি একটা পাত্র। তো এই পাত্রতে তোমার আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া, মানে এখানে যে একটা বিক্রিয়া ঘটে A প্লাস B একটা বিক্রিয়া ঘটলো, এটা তাপ উৎপাদী হলো নাকি তাপহারী হলো। তো আমি ধরে নিচ্ছি এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয়ে থাকে তাহলে তার চিহ্নটা কীরকম হয়, এইরকম হয়। চিহ্নটা কীরকম হবে বলো তো, এরকম হবে। ঠিক আছে, আর এটা যদি হয় তাপহারী বিক্রিয়া C প্লাস D, এই বিক্রিয়া যদি তাপহারী হয় তাহলে তার চিহ্নটা হবে কীরকম, এরকম। আমরা কিন্তু গত ক্লাসে কি আমরা এটা পড়ে আসছি। এখন দেখো, তোমাকে ধরো এই বিক্রিয়াটা দেওয়া থাকলো প্রশ্নের মধ্যে। ঠিক আছে, এখন আমি কি এই বিক্রিয়াটা চিনতে পারছি যে এটা আসলে তাপ উৎপাদী নাকি তাপহারী? অবশ্যই কিন্তু চিনতে পারছি। কারণ কি, কারণ উৎপাদে প্লাস তাপ দেওয়া আছে, তার মানে এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। বোঝা গেল, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই যে এই তাপ উৎপাদী বিক্রিয়া যদি চিনতে পারি তাহলে আমি সাইড নোটে কি করব, সুন্দরভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার এরকম একটা চিত্র অঙ্কন করে ফেলবো। এরকম কি করবো, একটা চিত্র অঙ্কন করবো। বোঝা গেল? তো এই চিত্র অঙ্কন করার পর এখন তুমি এই যে এই বিক্রিয়াকে যে তোমাকে প্রশ্ন করা হয় যে এই বিক্রিয়ায় লা-শাতিলের নীতি তাপের প্রভাব ব্যাখ্যা করো, তাহলে তোমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় অনেকেই গুলায় ফেলবা। ঠিক আছে, তো তোমাদের কোনো টেনশন নাই। তোমরা এই যে যদি তুমি ফাইন্ড আউট করতে পারো যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, অবশ্যই ফাইন্ড আউট করতে পারবা, কারণ এখানে প্লাস তাপ দেওয়া আছে। আমরা জানি যে কোনো একটি বিক্রিয়ায় উৎপাদে যদি প্লাস তাপ দেওয়া থাকে তাহলে ওই বিক্রিয়াটা তাপ উৎপাদী হবে। ঠিক আছে, তো এই যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমরা তো বলতে মানে বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার অনুসারে আমি একটা এরকম চিত্র অঙ্কন করে ফেলবো, সাইড নোটে একটা চিত্র অঙ্কন করে ফেলবো। এখন এই বিক্রিয়ায় তাপ যদি তুমি দাও, তাপ দেওয়া মানে কি, এই যে তাপ উৎপন্ন হচ্ছে তার মানে তাপ কি বের হয়ে আসতেছে না, এই তীর চিহ্ন দিয়ে কি বুঝলাম, তাপগুলো বের হয়ে আসতেছে। আর এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার একটা চিত্র। ঠিক আছে, চিত্রের সাহায্যে এটা এইভাবে প্রকাশ করা যায়। এখন যদি তোমাকে বলা হয় যে তুমি এই বিক্রিয়ায় তাপ দিলে সাম্যের অবস্থা কোন দিকে যাবে, ধরো তাপ দিলাম, এখন তাপ কি আমি পাচ্ছি না বলতো, এই চিহ্ন দিয়ে কি তাপ পাওয়া যাচ্ছে না? অবশ্যই এই চিহ্ন দিয়ে কি তাপ আমরা নিজেরা পাইতেছি, মানে এই পাত্রটা তাপ বিচ্ছুরণ করতেছে, মানে আমাদেরকে তাপটা দিতেছে। এখন আমি যদি আরো তাপ দিই তাহলে কিরকম ঘটনা ঘটবে একটু খেয়াল করো তো, এরকম চিহ্ন দিতে হবে না? অবশ্যই এরকম চিহ্ন দিতে হবে। তার মানে এই যে এই চিহ্ন দিয়ে আমি বুঝাচ্ছি যে এই যে এই চিহ্ন দিয়ে তাপ আমি দিলাম, তার মানে কি এই যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ দাও তাহলে কি হবে, দেখো চিহ্ন আমরা চিহ্ন অনুসারে বুঝবো। যদি দুইটি চিহ্ন বিপরীত দিকে হয় তাহলে সাম্যের অবস্থা সবসময় কি হয়, পশ্চাৎ দিকে আসবে। সাম্যের অবস্থা কি হয়, পশ্চাৎ দিকে। যদি দুইটি চিহ্ন একই দিকে হয় তাহলে সাম্যের অবস্থা সবসময় সামনের দিকে যাবে, মাথার মধ্যে রাখবা। আমি আবার বলতেছি, এই যে দুইটা চিহ্ন, এই যে একটা চিহ্ন আর এই যে একটা চিহ্ন, তো এই দুইটা চিহ্ন যদি বিপরীত দিকে হয় তাহলে সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে আসবে, আর যদি একই দিকে হয় তাহলে সাম্যের অবস্থা সামনের দিকে যাবে। তার মানে তোমরা একটু সহজভাবে বলে ফেলো তো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থা কোন দিকে যাবে? অবশ্যই তোমরা ধরতে পারছো, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে এটা। এই যে এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন দিয়ে দেবো, তারপর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করতেছি, তার মানে এই যে চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি যে তাপ প্রয়োগ করতেছি। তার মানে একটু খেয়াল করো তো, দুইটা চিহ্ন কি পরস্পর বিপরীত না? অবশ্যই পরস্পর বিপরীত। এখন পরস্পর বিপরীত হওয়ার জন্য কি বলছি আমি, যে যদি দুইটা চিহ্ন পরস্পর বিপরীত হয় তাহলে কি পশ্চাৎ দিকে, সাম্যের অবস্থা কোন দিকে আসবে? পশ্চাৎ দিকে। অর্থাৎ এই যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে অগ্রসর হয়, অর্থাৎ সাম্যের অবস্থা বামে অগ্রসর হয়। ঠিক আছে, বোঝা গেল? এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি তাপ হ্রাস করি, অর্থাৎ তাপ কমায় দিই, তাহলে কি হবে, মানে তাপ দিলাম না, আরো ঠান্ডা দিলাম, তাহলে কি হবে একটু খেয়াল করো। এখন তাপ দিলাম, আগেটা তাপ দিয়েছি, মানে তাপ দেওয়ার জন্য কি আমি এই চিহ্ন দিতে হচ্ছে, তাই না? এখন আমি তাপ দিব না, মানে আরো তাপটা তার কি করতেছি, হ্রাস করে নিচ্ছি, আরো কমায় নিচ্ছি। এখন তাপ আমি কমায় নিতেছি না? অবশ্যই কমায় নিচ্ছি। তার মানে তাপ চিহ্নটা কোন দিকে হবে বলতো, আমি তাপ নিয়ে নিচ্ছি, এটা দিয়ে কি বুঝালাম, আমি তাপটাকে আমি নিয়ে নিচ্ছি, মানে তাপ কি হ্রাস করাচ্ছি, তাই না? তো দেখো তো এখন চিহ্ন কি দুইটা একই হলো না? যদি একই চিহ্ন হয় তাহলে কি হবে, সাম্যের অবস্থা সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, এখন এটা কিভাবে লিখবা, শর্টকাট নিয়মে কিভাবে লিখবা, এটা তো শর্টকাট নিয়মে তুমি বের করে ফেলছো, এখন কিভাবে লিখতে হয় একটু ভালো করে খেয়াল করো।
কোন একটি তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি যদি তাপ কি করি বলতো প্রয়োগ করি, তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ প্রয়োগ করি তাহলে সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ হ্রাস করা হলে সাম্যের অবস্থা সামনের দিকে অগ্রসর হবে। সাম্যের অবস্থা কি হবে? সামনের দিকে অগ্রসর হবে। তো এখন তোমরা নিজেরা একটু বলো যে এই বিক্রিয়ার জন্য কি হতে পারে। তো আমি এই বিক্রিয়ার জন্য কি হতে পারে আমরা কিভাবে বের করব? আমরা এই বিক্রিয়ার জন্য সবার আগে যে কাজটা করব, এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া সেটা আমরা ফাইন্ড আউট করব। তো আমরা অলরেডি বুঝতে পারছি যে এটা একটা তাপ হারি বিক্রিয়া। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই বিক্রিয়া গঠন করার জন্য তাপ দিতে হয়েছে তোমাকে কিন্তু, ঠিক আছে? তার মানে আমি অলরেডি বুঝে গেছি এটা কি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। তার মানে তাপ হারি বিক্রিয়ার জন্য আমি সাইড নোটে কি করব, একটা চিত্রাঙ্কন করে ফেলবো। তার মানে এখানে হচ্ছে তাপ হারি বিক্রিয়া মানে তাপ দিতে হয়েছে আমাকে, এই বিক্রিয়াটা ঘটানোর জন্য কি করতে হয়েছে, তাপ দিতে হয়েছে। তোমরা যারা আমার আগের ক্লাসটা করোনি তোমরা একটু কাইন্ডলি আগের ক্লাসটা করে আসবা, তাহলে এই ক্লাসটা একটু বুঝতে পারবা। তো এই চিহ্নটা কি করলাম, আমি এই চিত্রটা কি করলাম, এই বিক্রিয়া অনুসারে আমি লিখে ফেললাম। এখন যদি আমি তাপ দিই, কি বললাম বলো তো, তাপ হারি বিক্রিয়া এটার জন্য আমি করলাম, এই চিত্র অঙ্কন করলাম। এখন যদি তাপ দিই তার মানে তার চিহ্নটা এরকম, দেখো তো দুইটা কি চিহ্ন একই না? একই হলে কি হবে, সামনের অবস্থা সামনের দিকে অগ্রসর হবে। বুঝা গেল? সামনের অবস্থা কোথায় হবে, সামনের দিকে অগ্রসর হবে। আর যদি তার মানে এই বিক্রিয়ায় তাপ হারি বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সামনের অবস্থা কোথায় যায়, সামনের দিকে অগ্রসর হয়। আবার তাপ হারি বিক্রিয়া যদি তাপ প্রয়োগ না করে তাপ নিয়ে নিই আমি আর শোষণ করি, তাহলে কি হবে দেখো তো, এরকম চিহ্ন হবে না? অবশ্যই এরকম চিহ্ন দিতে হবে। এরকম চিহ্ন দিয়ে বোঝাচ্ছি তাপ আমি শোষণ করে নিচ্ছি, তাপ কি করতেছি আমি আর নিয়ে নিচ্ছি। তার মানে দেখো তো দুইটা চিহ্ন কি বিপরীত হলো না? যদি দুইটা যে চিহ্ন বিপরীত হয় তাহলে কি বলছি, যে সামনের অবস্থা সবসময় কি হয়, পশ্চাৎ দিকে হয়। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো, তাপের প্রভাবটা সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। তা আমরা কিভাবে লিখবো? এখন প্রশ্ন আসলো তাপের প্রভাব ব্যাখ্যা করো, তাহলে কিভাবে লিখবো? একটু সাজায় গোছায় লিখতে হয়। স্যারেরা প্রশ্নের মানে সাজায় গোছায় লিখলে তো জানোই যে একটু বেশি মার্ক পাওয়া যায়। তো তোমরা যেভাবে সাজায় গোছায় লিখবা সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে এগুলো লিখে নিবা। লা-শাতিলের নীতি একটু ভালো করে লিখে নিবা, ঠিক আছে? যেহেতু লা-শাতিলের নীতি ব্যাখ্যা করতেছো, তুমি লা-শাতিলের নীতিটা আগে হেডলাইন করে লিখে নাও, তাহলে অনেক ভালো হয়, ঠিক আছে? তো একটু খেয়াল করো আমি কিভাবে তাপের প্রভাবটা ব্যাখ্যা করব। কোনো একটি উপমুখী বিক্রিয়ায় তাপ প্রয়োগ মানে কোনো একটি উপমুখী বিক্রিয়ায়, অবশ্যই উপমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটা আগে ফাইন্ড আউট করতে হবে তাপ উৎপাদী নাকি তাপ হারি। যদি তাপ উৎপাদী হয় তাহলে যে কথাগুলো আমরা বলবো, কোনো একটি উপমুখী বিক্রিয়ায় তাপ উৎপাদী উপমুখী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থা কি হবে বলতো, পশ্চাৎ দিকে অগ্রসর হবে। এমনভাবে পশ্চাৎ দিকে অগ্রসর হবে যেন তাপের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। কোনো একটি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ হ্রাস করলে সাম্যের অবস্থা সামনের দিকে অগ্রসর হবে। এমনভাবে সামনের দিকে অগ্রসর হবে যেন তাপের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, ঠিক আছে? তারপর কোনো একটি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যে কথাগুলো বলবা, যে তাপ হারি বিক্রিয়ার জন্য তাপ প্রয়োগ করলে, তাপ হারি বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থা সামনের দিকে অগ্রসর হবে। এমনভাবে অগ্রসর হবে যেন তাপের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো আবার তাপ হারি বিক্রিয়ায় তাপ হ্রাস করলে, তাপ হারি বিক্রিয়ায় তাপ হ্রাস করলে সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। এমনভাবে অগ্রসর হবে যেন কি হয় বলতো, তাপ হ্রাস করলে সাম্যের অবস্থা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। এমনভাবে পশ্চাৎ দিকে অগ্রসর হবে যেন তাপের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো আশা করি তোমরা তাপের প্রভাবটা সুন্দরভাবে বুঝতে পারছো। তো একটু খেয়াল করো, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব আমরা জানি যে লা-শাতিলের নীতির তিনটি প্রভাব আমাদের সাধারণত ক্লাস 9-10-এ দিয়ে থাকে। একটা হচ্ছে তাপের প্রভাব, আরেকটা হচ্ছে চাপের প্রভাব, একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। আমরা অলরেডি ঘনমাত্রার প্রভাবটা দেখে ফেলছি, অলরেডি তাপের প্রভাবটা দেখে ফেলছি। এখন যেটা দেখব সেটা হচ্ছে চাপের প্রভাব। আচ্ছা আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক এমসিকিউ কোয়েশ্চেন হয়। কীরকম এমসিকিউ কোয়েশ্চেন হয়, লা-শাতিলের নীতি নিচের কোনটি জন্য গ্রহণযোগ্য? ক নাম্বার অপশনে দেওয়া থাকবে তাপমাত্রা, খ নাম্বার দেওয়া থাকবে তাপ, গ নাম্বার দেওয়া থাকবে চাপ, গ নাম্বার দেওয়া থাকবে গণমাত্রা, ঠিক আছে?
লা শাতিলের নীতি তাপমাত্রার উপর কিন্তু প্রতিষ্ঠিত না, লা শাতিলের নীতি তাপের উপর প্রতিষ্ঠিত। তো কোনটা সঠিক, মানে কোনটা সঠিক নয় বলতো? কোন নাম্বারটা কিন্তু সঠিক নয়? তাপমাত্রা, মাথায় আমাদের রাখবো, তাপমাত্রা আর তাপ কিন্তু এক না। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আজকে যে বিষয়টা, এখন আবার যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব, তো চাপের প্রভাবটা একটু খেয়াল করো। চাপের প্রভাব, ঠিক আছে। তো আমি একটা বিক্রিয়া নিলাম, ঠিক আছে, আমি আবার ওই একই বিক্রিয়া নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। হাইড্রোজেন প্লাস হচ্ছে NH3 2 NH3, ঠিক আছে। তো দেখো, আমি ঘনমাত্রার প্রভাব যখন কথা মানে আলোচনা করছি তখন কিন্তু খুব সিম্পলি ঘনমাত্রা আমি আলোচনা করে ফেলছি। যখন তাপের প্রভাবটা আলোচনা করছি তখন কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হচ্ছে যে এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। যখন তাপ উৎপাদী হবে তখন তাপ উৎপাদীর জন্য একটা, তাপহারীর জন্য আরেকটা। কিভাবে তোমরা নির্ণয় করবে যে কিভাবে হবে, আমি একটু গ্রাফ আকারে মানে একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো চাপের প্রভাব, যখন কোন একটি বিক্রিয়ার চাপের প্রভাব ব্যাখ্যা করবা তখন কিন্তু মাথার মধ্যে রাখতে হবে বিক্রিয়াটা কি সমতাকরণ আছে কি নাই। সমতাকরণ ছাড়া বিক্রিয়ায় হাত দেওয়া যাবে না। চাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য সমতাকরণ ছাড়া বিক্রিয়া কি হাত দেওয়া যাবে না। তো আমি কি করলাম, একটা সমতাকরণ বিক্রিয়া নিয়ে নিলাম। এখন যদি চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলে তাহলে তোমাকে অবশ্যই নিচে তোমার গ্যাস এরকমভাবে দিয়ে দেবে। তো আমি আরেকটা বিক্রিয়া লিখতেছি, সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন, নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে গ্যাসীয়, এটা হচ্ছে গ্যাসীয়। তো আমি আরেকটা বিক্রিয়া নিচ্ছি, সেটা হচ্ছে একটু অন্যরকম। A প্লাস B বিক্রিয়া করে C প্লাস D উৎপন্ন করলো। এখানে ধরো আমি বলছি 2 মোল A বিক্রিয়া করলো, এটা হচ্ছে G, এটা হচ্ছে G, এটা হচ্ছে S, তো এটা হচ্ছে কত মোল? 3 মোল C উৎপন্ন করলো। এগুলো হচ্ছে তোমার A B C D আসলে কোনো মোলের প্রতীক নয়, ঠিক আছে। তো এগুলো আমরা বোঝানোর জন্য দিচ্ছি। আমি 3টা বিক্রিয়ার মাধ্যমে আমরা চাপের প্রভাবটা ব্যাখ্যা করব। বোঝা গেল? কারণ আছে, 3টা বিক্রিয়া চাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য কারণ আছে। তো অবশ্যই আমার যে কাজটা করতে হবে চাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য মাথার মধ্যে রাখতে হবে বিক্রিয়াটা কি সমতাকরণ আছে কি নাই। যদি সমতাকরণ না থাকে তাহলে দয়া করে আমরা সমতাকরণ করে নেব। বোঝা গেল? আচ্ছা, আর চাপের প্রভাব দেখব যে সমতাকরণ যদি না থাকে তাহলে সমতাকরণটা করে নেব। আর যে বিষয়টা মাথার মধ্যে রাখবো সেটা হচ্ছে যে একটি বিক্রিয়ায় যে প্রোডাক্টগুলো থাকে বা যেই এলিমেন্টসগুলো থাকে, যেমন এই বিক্রিয়ায় এলিমেন্টসগুলো হচ্ছে কি নাইট্রোজেন, হাইড্রোজেন, NH3, অ্যামোনিয়া, তাই না? এই কয়টা, 1 2 3টা এলিমেন্টস আছে। এই যে এই এলিমেন্টসের তোমার অবস্থা কি, ভৌত অবস্থা কি, এটা কি গ্যাসীয়। জি দ্বারা কি বোঝাইলাম? গ্যাসীয়। জি দ্বারা কি বোঝাইলাম? গ্যাসীয়। এই জি দ্বারা কি বোঝাইলাম? গ্যাসীয়। যদি তার নিচে S থাকতো তাহলে সলিড মানে কঠিন, যদি L থাকতো তাহলে কি লিকুইড, ঠিক আছে। চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় অবস্থার, ভৌত অবস্থা যখন গ্যাসীয় হবে তখন এই চাপের প্রভাবটা কাজ করবে, নতুবা যদি সলিড হয় অথবা কি লিকুইড হয় তাহলে কিন্তু চাপের প্রভাব কাজ করবে না। এখন দেখো বলতেছিলাম কি যে এই বিক্রিয়াটায় আমি যে কাজটা করব সেটা হচ্ছে চাপের প্রভাব ব্যাখ্যা করব। তো চাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে বিক্রিয়াটাকে সমতাকরণ আছে কি নাই। তো আমি দেখতেছি এই বিক্রিয়াটা অবশ্যই সমতাকরণ আছে, কারণ এখানে নাইট্রোজেন কয়টা? 2টা। এখানে নাইট্রোজেন কয়টা? মানে সমতাকরণ কি তোমরা অলরেডি বুঝো, যদি না বুঝো তাহলে একটু ওয়েট করো, আমি অবশ্যই সমতাকরণ সম্পর্কে একটা ভিডিও আপলোড করব। তো নাইট্রোজেন আছে এখানে 2টা। এখানে কয়টা নাইট্রোজেন আছে? এই যে 2, মানে নাইট্রোজেন 2টা আছে। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 3 দুগুণে 6টা হাইড্রোজেন আছে। তো দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন এখানে 3টা আর এখানে 2 মোল, তাই না? তো 2 3 দুগুণে 6, অর্থাৎ এখানেও হাইড্রোজেন আছে 6টা, এখানে হাইড্রোজেন আছে 6টা, এখানে নাইট্রোজেন আছে 2টা, এখানেও কি নাইট্রোজেন 2টা। তার মানে কি এটা একটা সমতাকরণ বিক্রিয়া, ঠিক আছে। তো এই সমতাকরণ বিক্রিয়ায় আমাদের অলরেডি হয়ে গেছে। তারপর কি খেয়াল করব যে এই যে এখানে তার এই নাইট্রোজেনের অবস্থা কি? নাইট্রোজেনের হচ্ছে ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, হাইড্রোজেনের ভৌত অবস্থা কি? গ্যাসীয়, NH3 ভৌত অবস্থা কি? গ্যাসীয়। তার মানে আমার বিক্রিয়কে আমি প্রথম খেয়াল করব যে কে গ্যাসীয় আছে, কোন কোন মৌল বা কোন এলিমেন্টসগুলো তোমার গ্যাসীয় অবস্থায় আছে। যে এলিমেন্টসগুলো গ্যাসীয় অবস্থায় থাকবে ওই এলিমেন্টসগুলো আমি মোল সংখ্যা গুণ করব, যোগ করব। তো বিক্রিয়কে মোট মোল সংখ্যা কত বলো তো? মোল সংখ্যা হচ্ছে
বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত? দেখো তো নাইট্রোজেন, আমি কাটটা নেব, শুধুমাত্র গ্যাসীয়টা কিন্তু নিতে হবে। দেখো এখানে নাইট্রোজেনও কি গ্যাসীয়, হাইড্রোজেনও কি গ্যাসীয়, তার মানে এই বিক্রিয়ার জন্য আমার সবকটা বিক্রিয়কে নিতে হবে। তো নাইট্রোজেন কি গ্যাসীয়, কয় মোল আছে? 1 মোল। হাইড্রোজেন কি গ্যাসীয়, কয় মোল আছে? 3 মোল। তার মানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত? 4 মোল। বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত? 4 মোল। এখন উৎপাদের মোট মোল সংখ্যা কত বলতো? উৎপাদের মোট মোল সংখ্যা হচ্ছে 2 মোল। দেখো এটা কি গ্যাসীয় না, তার মানে এটা নিব। আর এটা কয় মোল আছে এখানে? এই যে 2 মোল। তার মানে উৎপাদে মোট মোল সংখ্যা, উৎপাদে মোট মোল সংখ্যা 2। উৎপাদে মোট মোল সংখ্যা কত? 2 মোল। আচ্ছা, তো একটু খেয়াল করো, আমরা একটু দেখি যে কিভাবে পরিবর্তিত হবে। চাপ প্রয়োগ করলে কি হবে আর চাপ হ্রাস করলে কি হবে? সাম্যের অবস্থা ডানে অগ্রসর হবে নাকি বামে অগ্রসর হবে? তো একটু খেয়াল করো, আমি একটা বক্স নিলাম এখানে। আচ্ছা, তোমরা এখন নিজেরাই বলো যে বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত? 4 মোল। আর উৎপাদের মোট মোল সংখ্যা কত? 2 মোল। তার মানে বিক্রিয়কের মোল সংখ্যা বড়। আচ্ছা, আমি যদি বিক্রিয়কের মোল সংখ্যাকে একটা বেলুন দ্বারা কল্পনা করি, ধরো হচ্ছে এটা হচ্ছে কি বিক্রিয়ক, এটা হচ্ছে কি বিক্রিয়ক। আর আমি যদি উৎপাদকে আরো একটা বেলুন দ্বারা কল্পনা করি, তাহলে কি অবশ্যই এটা যেহেতু 4 মোল তার মানে একটু বড় লিখছি, আর এই উৎপাদের যেহেতু 2 মোল তার মানে অবশ্যই কি করতে হবে? একটু ছোট দিতে হবে। তার মানে এটা কি বলতো? উৎপাদ। তো একটু খেয়াল করো যে উৎপাদের মধ্যে তোমার উৎপাদের বেলুনের আকারটা কি হলো? একটু ছোট হলো। আর বিক্রিয়কের বেলুনের আকারটা কি হলো? একটু বড় হলো। কারণ কি? তোমরা অলরেডি বুঝতে পারছো, কারণ বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তার মানে বিক্রিয়কের বেলুনটাও বড় হবে। উৎপাদের মোল সংখ্যা কম, তার মানে উৎপাদের বেলুনটা কি হবে? একটু ছোট হবে। এখন যদি তুমি এইখানে কোনো একটা কিছু দিয়ে চাপ প্রয়োগ করো, ধরো এরকম একটা কিছু দিলাম আমি, দেওয়ার ফলে কি করলাম? চাপ প্রয়োগ করলাম। আচ্ছা, চাপ প্রয়োগ করলে তোমাদের কি মনে হবে? কোথায় চাপ লাগবে? অবশ্যই এই বড় বেলুনটায় চাপ লাগবে। এই বড় বেলুনটায় চাপ লাগার মানে বড় বেলুনটা যেটা চাপ লাগবে, তাহলে বড় বেলুনটায় যখন চাপ লাগবে তখন বড় বেলুন থেকে হাওয়া যদি আমি এখানে কানেকশন করে দিই একটা, তাহলে কি বড় বেলুন থেকে হাওয়াটা কি এদিকে যাবে না? তার মানে বড় বেলুন থেকে হাওয়াটা যদি চাপ প্রয়োগ করার ফলে মানে চাপ দেওয়ার ফলে বড় বেলুন থেকে হাওয়াটা কি হলো? এই ছোট বেলুনে গেল। ঠিক আছে, তার মানে আমি যদি এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করি, তাহলে সাম্যের অবস্থা কোথায় যাবে বলো তো? বড় বেলুন থেকে হাওয়া ছোট বেলুন হয়ে গেছে, তার মানে বড় বেলুনটা কি ছিল? বিক্রিয়ক, আর ছোট বেলুনটা কি ছিল? উৎপাদ। ওই যে হাওয়াটাকে আমি সাম্যের অবস্থা ধরে নিচ্ছি। তো দেখো এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ায় তোমার যদি চাপ প্রয়োগ করো, তাহলে কি এখানে বড় আছে, এখানে কি ছোট? তার মানে এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থা ডানে অগ্রসর হবে। ডানে অগ্রসর হওয়া মানে কি? উৎপাদের দিকে অগ্রসর হবে, বোঝা গেল? অথবা সম্মুখমুখী অগ্রসর হবে। তিনটা কথা বলা যায়। একটা হচ্ছে ডানে সাম্যের অবস্থা কোথায়? ডানে অগ্রসর হবে। আরেকটা কথা হচ্ছে সাম্যের অবস্থা সম্মুখমুখী অগ্রসর হতে পারে। আরেকটা হচ্ছে সাম্যের অবস্থা উৎপাদের দিকে অগ্রসর হবে। তিনটা কিন্তু একই কথা। তো বোঝা গেল যে এটা কিভাবে চাপ প্রয়োগ করলে কি হবে? এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থা ডানে অগ্রসর হবে, চাপ হ্রাস করলে সাম্যের অবস্থা বামে অগ্রসর হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে চাপের প্রভাবটা কিভাবে কাজ করবে। তো এখানে চাপের প্রভাবটা কিভাবে কাজ করবে আমরা কিভাবে বলবো? আমরা বলবো যে উদ্দীপকের বিক্রিয়ায় বিক্রিয়ক মানে সমতাকরণ বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 4 এবং উৎপাদের মোট মোল সংখ্যা হচ্ছে 2। তার মানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা বড়, উৎপাদের মোট মোল সংখ্যা ছোট। এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে তোমার সাম্যের অবস্থা ডানে অগ্রসর হবে, এমনভাবে অগ্রসর হবে যেন চাপের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। উদ্দীপকের বিক্রিয়ায় আবারও যদি বলা হয় চাপ হ্রাস করলে কি ঘটবে, তাহলে কি হবে? পশ্চাৎ দিকে হবে, এমনভাবে পশ্চাৎ দিকে আসবে যেন চাপের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো সিমিলার তোমরা এই বিক্রিয়াটা একটু খেয়াল করো, এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে নাকি নাই তোমরা একটু দেখো। আমি বলে দিচ্ছি চাপের প্রভাব আছে নাকি নাই। তো দেখো এই বিক্রিয়া কি? এটা গ্যাসীয় নিতে হবে, এটাও কি গ্যাসীয় নিতে হবে, এটাও কি গ্যাসীয়, তার মানে সবকটা গ্যাসীয় ভৌত অবস্থা নিতে হবে। তো বিক্রিয়াকে মোট মোল সংখ্যা কত? এই বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত বলো তো? বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে এখানে 1 মোল, এখানে 1 মোল, তার মানে 2 মোল। বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত বলো তো? 2 মোল। উৎপাদের মোট মোল সংখ্যা কত বলো তো আমাকে? উৎপাদের মোট মোল সংখ্যাও
2, তার মানে এখানেও বিক্রিয়কের মোট সংখ্যা 2, উৎপাদকের মোট সংখ্যা 2। আমি যদি এখন এখানে একটা বেলুন নিই তাহলে কি রকম সাইজের বেলুন নিতে হবে তোমরা একটু নিজেরাই বলো। এটা যদি এত বড় নেই, এখানে কি বিক্রিয়কের জন্য বেলুন নিয়েছি, বিক্রিয়কের মোট সংখ্যা 2 ছিল, তার মানে আমি এতটুকু বড় নিয়েছি। তার উৎপাদের মোট সংখ্যা 2, তার মানে কি এই উৎপাদের ক্ষেত্রেও তোমার এতটুকু বড় একটা বেলুন নিতে হবে। এখন যদি আমি চাপ প্রয়োগ করি, ধরো এই যে এটা দিয়ে তোমার পিস্টনটা দিয়ে আমি চাপ প্রয়োগ করতেছি, যদি এই পিস্টন দিয়ে চাপ প্রয়োগ করা হয় তাহলে এই পিস্টনটা আসলে লাগবে কোথায়? তার উপরে লাগবে, তার উপরে লাগবে। কেন লাগবে? কারণ এটা আর এটা সমান, তার মানে চাপটা কি এটার উপরে লাগবে, এটার উপরে লাগবে। এখন এটার বাতাসও এটার ভিতরে ঢুকবে না, আর এটা বাতাসও কি এটার ভিতর ঢুকবে না, কারণ দুইটা কি সমান অবস্থায় আছে। একটু খেয়াল করো, তার মানে কি যে এই বিক্রিয়ায় চাপের প্রভাব কি থাকবে? চাপের প্রভাব কিন্তু থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে বিক্রিয়কের মোট সংখ্যা এবং উৎপাদের মোট সংখ্যা সমান, এই জন্য কি চাপের প্রভাব থাকবে না। আচ্ছা, তারপরে একটু খেয়াল করো, আমরা এই বিক্রিয়াটা একটু খেয়াল করো, লাস্টের যে দেখো একটু খেয়াল করো যে এই বিক্রিয়ায় আমরা চাপের প্রভাবটা ব্যাখ্যা করব। তো এই বিক্রিয়ায় এটা গ্যাসীয় অবস্থায় আছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে, কিন্তু কি এটা সলিড অবস্থা আছে, তার মানে এটা কি কঠিন অবস্থা আছে। তার মানে কি একটু বলো তো, আমার বিক্রিয়কের এটা নেওয়া যাবে, উৎপাদের এটা নেওয়া যাবে, কিন্তু কি উৎপাদের এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ তার ভৌত অবস্থা আছে সলিড মানে কঠিন, আর তার ভৌত অবস্থা কি গ্যাসীয়, তার ভৌত অবস্থা গ্যাসীয়, তার ভৌত অবস্থা গ্যাসীয়। অর্থাৎ আমি কিন্তু আগে বলে নিয়েছি চাপের প্রভাব যখন ব্যাখ্যা করবো তখন কি তাদের ভৌত অবস্থা গ্যাসীয় গুলো নিতে হবে, অন্য কোনো নেওয়া যাবে না, লিকুইডও নেওয়া যাবে না, তোমার সলিডও কি নেওয়া যাবে না। তো দেখি এই বিক্রিয়কের মোট সংখ্যা কত বলতো? 2 আর 1 3, তার মানে বিক্রিয়কের মোট সংখ্যা হচ্ছে 3 মোল। এই বিক্রিয়কের মোট সংখ্যা কত? 3 মোল। এই বিক্রিয়ায় উৎপাদের মোট সংখ্যা কত? দেখো তো 3 আর 1 4, কিন্তু কি এটা নেওয়া যাবে? এটা কিন্তু নেওয়া যাবে না। তার মানে আলটিমেটলি কি উৎপাদের মোট সংখ্যা 3এই ধরতে হবে, 3এই ধরতে হবে। বোঝা গেল? তো এই যে এই বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোট সংখ্যা সমান, তার মানে এটার মতো হয়ে গেছে, অর্থাৎ এই বিক্রিয়া কি চাপের প্রভাব থাকবে না। বোঝা গেল? তো তোমরা যদি ভুল করো তাহলে কি করবা, এই যে এখানে চাপের প্রভাব 3 আছে আর এখানে 1 আছে, 4 আছে, তার মানে বলবা যে উৎপাদের মোট সংখ্যা 4 আর বিক্রিয়কের মোট সংখ্যা 3 মোল। তাহলে যদি বলা যায় তোমার একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি এটা তো নেওয়া যাবে না, এটা তো তোমার সলিড অবস্থায় আছে, এটা তো গ্যাসীয় অবস্থা নাই। যদি এটা সলিড অবস্থায় আছে তার মানে কি এটা নেওয়া যাবে না। এখন বাকিগুলো নিয়ে কাজ করতে হবে। এখন বাকিগুলো নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে এই বিক্রিয়ায় বিক্রিয়কের মোট সংখ্যা আর উৎপাদের মোট সংখ্যা সমান হয়ে যায়। এই জন্য কি এই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব থাকবে না। আশা করি তোমরা লা শাতেলের 3টা যে নীতি, একটা হচ্ছে ঘনমাত্রা, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপের প্রভাব, এই 3টা প্রভাব সুন্দরভাবে আয়ত্ত করতে পারছো। ঠিক আছে? আমি চেষ্টা করেছি আয়ত্ত করতে করার জন্য। যাই হোক, ঠিক আছে? তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু বাজিয়ে দেবা যেন নেক্সট ভিডিওগুলো তোমরা পাও। ঠিক আছে? আর কোন ভিডিও দিব আমি, ওইগুলো মানে কোন টপিক্সের উপর তোমাদের ভিডিও দিতে হবে একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। ঠিক আছে? তাহলে আমি তোমাদের কমেন্ট সেক্টরটা পড়ে চেষ্টা করবো একটু ভালো করে, মানে চেষ্টা করবো আর কি তোমাদেরকে বুঝিয়ে পড়ানোর জন্য। ঠিক আছে? আর কিভাবে যদি করতে পারো তাহলে আমাকে অবশ্যই হেল্প করবা। যদি কোনো কমেন্ট থাকে আমার পড়ালেখার মধ্যে তাহলে হেল্প করবো। আর যদি পড়ালেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে এগুলো মানে একটু নক করবো আমাকে, অথবা চেষ্টা করবো ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য। ধন্যবাদ সকলকে।